ঐক্য, সংস্কার ও নির্বাচন সামনে রেখে শুরু হচ্ছে 2 দিনের জাতীয় সংলাপ। সকাল 9:30টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এর শুরু। আর এতে উদ্বোধনী বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সংলাপ থেকে নির্বাচন ও সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। প্রথম দিন 2টি অধিবেশন। প্রথম অধিবেশনে রাজনীতিবিদদের মধ্যে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অনেকেই। আর উপদেষ্টাদের মধ্যে থাকবেন আদিলুর রহমান খান, শারমিন মুর্শিদ ও মাহফুজ আলম। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেবেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই। 2 দিনের সংলাপ শেষ হবে শনিবার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব যে কিছুক্ষণ পরই তো শুরু হচ্ছে 2 দিনের জাতীয় সংলাপ। এতে নির্বাচন এবং সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা করবেন অংশীজনেরা। এ নিয়ে আপনার মূল্যায়ন কি? আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, যেটি হলো যে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমি মনে করি যেটি হলো যে আজকে ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত যে জাতীয় সম্মেলন শুরু হচ্ছে, সেটি এইরকম সম্মেলন আমাদের কন্টিনিউ করা উচিত। এবং ডেফিনেটলি এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধি সহ ছাত্র জনতা প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এবং আগামী দিনে বিশেষ করে ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা হবে। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবর্গরা উপস্থিত থাকবেন, তবে আমি এই সম্মেলনের বিশেষ করে নিয়ে খুবই আশাবাদী, যেটি হলো যে এই জায়গায় হয়তোবা জাতীয় ঐক্যের বিষয়ে একটি রূপরেখা প্রণয়ন হবে। তবে আরেকটি বিষয়, সেটি হলো যে এই সম্মেলনে বিশেষ করে আমন্ত্রণ না পাওয়া রাজনৈতিক দলগুলো, তাদের বিষয়ে কি ব্যবস্থা হবে এবং তারা আগামী আগামী নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে আপনার অন্তর্ভুক্ত করা হবে, বা তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাদেরকে কিভাবে আপনার এই নির্বাচন প্রক্রিয়ার বাহিরে রেখে নির্বাচন এই কর্মযোগ্য এবং সংস্কার প্রক্রিয়াকে অব্যাহত রাখবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কাকে ইনক্লুড করতে চান, সেটি কিভাবে আপনি সেই প্রক্রিয়ায় তাকে আহ, যুক্ত করবেন, সেটি যেমন গুরুত্বপূর্ণ, এবং কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীকে যদি আপনি নির্বাচন বা সংস্কার প্রক্রিয়ার বাহিরে রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক নেতৃবর্গ এবং সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদেরকে কিন্তু ভাবতে হবে কিভাবে তাদেরকে বাহিরে রেখে নির্বাচন প্রক্রিয়া কি বলে সুসম্পন্ন করা যায়। কারণ আমরা জানি যেটি হলো যে বাংলাদেশ এখন বিভিন্ন রকমের অভ্যন্তরীণ এবং আহ, আপনি যদি বলেন এক্সটার্নাল চ্যালেঞ্জের সম্মুখীন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের ইন্ডিয়ার সাথে আপনার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন, ওইদিকে আমরা যদি দেখি যেটা হলো যে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এক্সটার্নাল চ্যালেঞ্জের সাথে সাথে আমাদের ডোমেস্টিক অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সো এই জায়গায় আমি যদি বলি যে এই মুহূর্তে এই জাতীয় সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। জি, এবং ডক্টর এই ফরিদ, সংলাপ আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনের সময়সীমা নিয়ে যে নানা ধরনের আলোচনা চলছে, সে প্রেক্ষাপটে এই সংলাপ কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? একটি বিষয় দেখেন, যেটি হলো যে হ্যাঁ, আমার মনে হয় যেটা হলো যে নির্বাচনের বিশেষ করে সম্ভাব্য আহ, আহ, তারিখ নিয়ে কিন্তু আলোচনা হবে এই জায়গায়। তবে এটি নির্ভর করছে দেখেন যে প্রধান রাজনৈতিক দলগুলোর উপর, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল রয়েছে, তাদের উপরে কিন্তু তারা কিভাবে চাচ্ছে বিষয়টা। কারণ আপনি যদি দেখেন যেটা হলো যে এই সংলাপে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণের তেমন সুযোগ নেই। সাধারণ মানুষের প্রতিনিধিদের অংশগ্রহণ রয়েছে, বিশেষ করে ছাত্র জনতা, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে যেটা হলো যে নির্বাচন কখন হবে, কিভাবে হবে, সেটি কিন্তু রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় কি, তার উপর কিন্তু নির্ভর করে। আবার অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট বেস হিসাবে সাধারণ জনগণ কিভাবে চাচ্ছে, সাধারণ জনগণ আগে কোনটি চাচ্ছে, সেটি হলো সংস্কার আগে চাচ্ছে নাকি নির্বাচন আগে চাচ্ছে। যদি জি, বাংলাদেশের যেমনটি বলছিলেন, তো সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সংস্কার বেশি প্রয়োজন বলে আপনি মনে করছেন?
একটি বিষয় দেখেন যেটি হলো যে সংস্কার কিন্তু রাতারাতি কোনো বিষয় না। সংস্কার কিন্তু একটি আপনার অব্যাহত প্রক্রিয়া, আপনি যদি বলেন যে একটি চলমান প্রক্রিয়া। তবে আমাদের কিছু কিছু জায়গায় বিশেষ করে খুব ইমিডিয়েট সংস্কার দরকার বা খুব খুব দ্রুত সংস্কার দরকার। ডেফিনেটলি তার মধ্যে আমরা যদি বলি সেটি হলো যে আমাদের আহ, সাংবিধানিক যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে তার মধ্যে সবার আগে যেটি হচ্ছে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং ইভিন নির্বাচনী আইন প্রক্রিয়া, সেগুলো কিন্তু হতে পারে। অন্যদিকে আমরা যদি দেখি যেটা হলো যে হ্যাঁ, নির্বাচন আচরণবিধি ছাড়াও আমরা যেমন সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে এবং বিভিন্ন আপনি যদি দেখেন যেটা হলো যে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বিশেষ করে জনপ্রশাসন অন্যান্য সকল জায়গায় কিন্তু সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আবার হ্যাঁ, এমন হতে পারে যেটা হলো যে আপনি এই সংস্কার কমিশন 1 মাসের মধ্যে কিন্তু রিপোর্ট প্রদান করতে পারে বা 15 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা, সেগুলো যারা বিশেষ করে এই বাস্তবায়নকারী যারা বিশেষ করে আমি যে এজেন্ট বলি, আবার যারা বিশেষ করে সম্পৃক্ত বা যদি বলেন যেটা হলো যে আপনার রিলেভেন্ট যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদের যে সম্মতি, তাদের যে অংশগ্রহণ, তাদের যে সহযোগিতা, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে। আমি যদি বলি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে, সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এবং এটি একটি চলমান প্রক্রিয়া বলে আমি মনে করি। বাট এক্ষেত্রে আমরা আমরা নির্বাচনের আগে সব বিষয়ে সকল ক্ষেত্রে সংস্কার সম্ভব বলে আমি মনে করি না বিশেষ করে। আর আরেকটি বিষয় হলো যেটা হলো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো সংস্কারের ক্ষেত্রে সেগুলো আহ, রাজনৈতিক দল বিশেষ করে যারা বিশেষ করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তাদের উপরে কিছু কিছু বিষয় খুবই আপনার সেন্সিটিভ ইস্যু রয়েছে, সেগুলো আমি মনে করি সেটি হলো যে আহ, যারা ক্ষমতায় আসবে জনগণের ভোটের মাধ্যমে, তাদের উপরও কিছু সংস্কারের বিষয় বা চলমান বা বিষয়গুলো তাদেরকে অব্যাহত রাখার সুযোগ দিতে হবে, এবং সেটি ছাড়া কিন্তু নির্বাচন খুব দ্রুত সম্ভব নয়। এবং আপনি যদি বলেন যে সকল সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন হবে, তাহলে সেটি কবে হবে? আমার মনে হয় সেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলতে পারবে না, কারণ এটি ডেফিনেটলি সময়ের বিষয়। বাট আমরা যেটি বলি যেটা হলো যে অতি গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো না করলেই নয়, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়াকে আপনার সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য, সেই সংস্কারগুলো কিন্তু আগে দিতে হবে। তবে আমি একটি বিষয় বলবো যেটা হলো যে সরকারকে তার প্রায়োরিটি লিস্ট আগে ঠিক ঠিক করতে হবে, কারণ জি, আমাদের ডক্টর এখন ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সচিবালয়ে আগুনে অর্থ লোপাট সংক্রান্ত এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নাশকতার ধারণা মাথায় রেখেই তদন্ত হবে বলে জানান রিজওয়ানা হাসান। এদিকে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। সচিবালয়ে আগুনের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগুনের ঘটনাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। দোষ থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে। আমাদের সকলের নিরাপত্তার বিষয়, এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। আগুনে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। পুড়ে গেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি। মন্ত্রণালয়গুলোর কাজ অস্থায়ী কার্যালয়ে চালানো হবে। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। এই ঘটনা নাশকতা ও ষড়যন্ত্র কিনা সেটা মাথায় রেখেই তদন্ত চলবে বলেও জানিয়েছেন উপদেষ্টারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসররাই তাদের অপকর্মের নথি পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় বোঝা যায় শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পায়তারা থামাননি। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে
দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা। রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারা। অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে। তারা দেশ নিয়ে করছে নানা ষড়যন্ত্র। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে আমরাই প্রতিষ্ঠিত করেছি, অথচ তারাই বিএনপি নিয়ে নানা সমালোচনা করছে। তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, তাদের তারা আমার প্রতিপক্ষ হবে। আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে জয়নাল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, যারা 16 বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকে? যারা আমাকে আয়না ঘরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? শেখ হাসিনা ও তাদের দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়াতে ডিএমপি ও ফায়ার সার্ভিসে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলাদাভাবে এই চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। চিঠিতে উল্লেখ করা এলাকার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার অ্যাসোসিয়েশন ভবন। এতে বলা হয়, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীর উদ্বিগ্ন। দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ নথি রয়েছে কোর্টে। তাই দেশের স্বার্থে এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। জাতিকে সব জানিয়ে এই পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন নতুন কমিশন প্রধান আলম ফজলুর রহমান। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরে কমিশনের প্রথম বৈঠক শেষে কথা বলেন তিনি। ফজলুর রহমান আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য সেসব দেশে চিঠি বা টিম পাঠানো হবে। তদন্ত দলে 2 জন বিদেশি আইনজ্ঞ সহ 4 জন আইন বিশেষজ্ঞ নিয়োগের সুপারিশ করবে কমিশন। এছাড়া কমিশন প্রধানকে উপদেষ্টা পদমর্যাদা, সাচিবিক সুবিধা ও আলাদা কার্যালয়ের ব্যবস্থা করতেও অনুরোধ করা হয়েছে। 2009 সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ অনেকেই। এই ঘটনার পুনঃতদন্তের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। চাঁদপুরে জাহাজের 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টা থেকে এই কর্মবিরতি শুরু হয় বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবি জানান তারা। এ সময় বালুসহ সকল পণ্যবাহী নৌযান শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন তারা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান। রিটন, এই ধর্মঘট প্রত্যাহারে কোনো ধরনের উদ্যোগ কি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আর এর প্রভাব কি পড়তে পারে? না, এখনো পর্যন্ত আসলে এই কর্মবিরতি তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত আসলে লাইটার শ্রমিক ইউনিয়ন কিংবা যারা নৌ শ্রমিকের সঙ্গে জড়িত আছেন তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা দেখেছি আসলে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অসংখ্য জাহাজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই জাহাজগুলো থেকে প্রতিদিন পণ্য ওঠানামার কাজগুলো হতো এবং তারই ধারাবাহিকতা গতকালকেও চলেছে। কিন্তু আমরা দেখছি যে গত 23 ডিসেম্বর চাঁদপুর হরিণা ফেরিঘাটের নিচে এমভি আল বাকেরা জাহাজে যে 7 জন নাবিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনার পর আমরা দেখেছি আসলে নৌ শ্রমিকরা নানাভাবে নানা কর্মসূচি করে আসছে। কালো ব্যাজ ধারণ, পতাকা, প্রতিটি জাহাজে 3 দিন ধরে পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি তারা রেখেছিল এবং সর্বশেষ সেই কর্মসূচিগুলো থেকে তাদের একটি বড় দাবি ছিল, সেটি হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখনো পর্যন্ত জড়িত রয়েছে তাদের সবাইকে যদি বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ গতকাল রাত 12টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা রাত 12টা থেকে কর্মবিরতিতে যাবেন। এবং আমরা দেখছি তারই ধারাবাহিকতায় সেই কর্মবিরতি শুরু হয়েছে। আমরা দেখছি প্রতিটি ঘাটে যে সমস্ত শ্রমিক রয়েছেন তারা আসলে অলস বসে সময় কাটাচ্ছেন, পাশাপাশি জাহাজগুলো যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে প্রতিটি ঘাটে অপেক্ষা করছে। এবং তবে একটি বিষয়, সেগুলো হচ্ছে যাত্রীবাহী যে সমস্ত নৌযান রয়েছে, নৌকা, সাম্পান থেকে শুরু করে স্টিমার, সেগুলো চলমান রয়েছে এবং তারা এখানে শ্রমিকরা বলছেন যে মানবিক দিক বিবেচনা করে সেই যাত্রীবাহী পণ্য যানগুলোকে তারা আসলে সচল রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা একটু বলতে চাই যে আপনি জানেন যে চট্টগ্রামের 16 থেকে 18টি ঘাট রয়েছে। প্রতিটি ঘাটে অসংখ্য জাহাজ থেকে প্রতিদিন নানা রকম পণ্য খালাস করা হয়। আজকে যেহেতু মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে, সেই কারণে আমরা দেখছি প্রতিটি ঘাটে এক ধরনের স্থবিরতা চলছে। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন এবং এর মধ্য দিয়ে একটি বড় রকমের অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে সবাই মনে করছেন। আমরা এখানে যারা শ্রমিক রয়েছেন, যারা লাইটার শ্রমিক ইউনিয়ন সহ জাহাজের নাবিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে তারা আসলে জাহাজে চলমান অবস্থায় এক ধরনের নিরাপত্তাহীনতায় থাকেন, যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হয়। নানা হামলা ইতিমধ্যে হয়েছে, সেগুলো আসলে ছোটখাটো বলে সেগুলো হয়তো নজরে আসেনি। কিন্তু গত 23 ডিসেম্বর চাঁদপুরে যে ঘটনা ঘটেছে সেখানে তাদের 23 জন সহকর্মী প্রাণ দিয়েছেন এবং তারা বলছেন যে এই নৃশংসভাবে হত্যার পেছনে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে এই যে কর্মবিরতি তাদের শুরু হলো সেটি আসলে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আমরা পাশাপাশি বলতে চাই যে এই বিষয়ে একটি বৈঠক নগরীর একটি হোটেলে চলমান রয়েছে বলে আমরা জেনেছি। সেখানে যদি কোনো রকমের সুরাহা হয় তাহলে হয়তো কর্মবিরতি তারা তুলে নেবেন, নয়তো তাদের যে কর্মবিরতি সেটি চলবে বলে এখানে সবাই আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আমরা আমাদের সহকর্মী রিটনের কাছ থেকে যেমনটি শুনছিলাম, চাঁদপুরে আসলে এই ধর্মঘটের প্রভাব কেমন পড়েছে এবং এই ধর্মঘট প্রত্যাহারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? চাঁদপুরে ধর্মঘট শুরু সকাল থেকে হয়েছে। আমরা সকাল থেকে চাঁদপুরে যেই অন্তত 20টি যে ঘাট রয়েছে পূর্ণ নামা করা হয়, সেই 20টির মধ্যে কয়েকটিতে আমরা সকাল থেকে দেখেছি। এখানে আগের যেই জাহাজগুলো নোঙর করা হয়েছিল সেখান থেকে মালামাল তোলা হলো, কিছু অনেক বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে এবং মাল উঠানামা বন্ধ রয়েছে। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। এই চাঁদপুরের যে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এখনো আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বা কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি বা
কর্পোরেশন আমাদেরকে কোনো এই বিষয়ে অবগত করেনি। তবে শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছেন চাঁদপুর অঞ্চলের যে মাস্টার হারুন, আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে প্রত্যেক পরিবারকে যে 7 জন খুন হয়েছেন আলবা খেরা জাহাজে, সেই 7 জনের পরিবারকে 20 লাখ টাকা করে দেওয়া এবং যে জাহাজের এবং নৌপথে যে চাঁদাবাজি হচ্ছে সেটি বন্ধ করার জন্য তারা দাবি জানিয়েছে। আমরা সকালে কথা বলেছি, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের 1 নং যে ঘাট রয়েছে পুরান বাজার এলাকা, সেই ঘাটের শ্রমিকদের সাথে কথা বলেছি যারা মালামাল লোডিং করে থাকেন। তারা বলছেন যে চাঁদপুর এবং পাবনা এবং পদ্মা সত্যি সেতু সেই অঞ্চলগুলোতে পদ্মা এবং মেঘনা নদীর কিছু স্থানে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। 500 থেকে শুরু করে যে স্ট্রিট ফুড নিয়ে এসে যে চাঁদা দাবি করা হয় সেটিতে কিন্তু 500 থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয় এবং তারা এই চাঁদা যারা নিচ্ছেন তাদেরকে তারা কোনো চিহ্নিত করতে পারছেন না। এই তারা চাচ্ছেন যে নৌপথে নিরাপদ এবং চাঁদা মুক্ত এবং তাদের যে নিরাপত্তা, এই যে 7 জনকে হত্যাকাণ্ড ঘটানো হলো এবং ফেডারেশনের দাবি যে 7 জনকে যে 1 জনকে গ্রেপ্তার করলো ইরফান, তিনি একা জড়িত না, তার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন রয়েছে বলে তাদের দাবি এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এই শ্রমিক ফেডারেশন। শ্রমিক ফেডারেশনের মাধ্যমে কিন্তু তাদের এই দাবিগুলোর মধ্যে তারা বলছেন যে সারা দেশে তাদের প্রায় 10,000 এই জাহাজের এই যে শ্রমিক ফেডারেশনের সদস্য রয়েছেন, তারা সবাই কিন্তু মাল আনলোড এবং লোডিং এর কার্যক্রম বন্ধ রাখবেন এবং রাত 12টা থেকে যে কার্যক্রম তাদের চলাচল বন্ধ রয়েছে সকাল পর্যন্ত। আমরা এই পর্যন্ত যেটুকু দেখেছি যেই কার্গো যে মালামালগুলো 10-12 দিন আগে আনা হয়েছে সেগুলো আনলোডিং করা হচ্ছে। নতুন করে কোনো কর্মযোগ্যতা তাদের পরিলক্ষিত হয়নি। আমাদের সহকর্মী যে চট্টগ্রাম থেকে তিনি জানিয়েছেন যে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, একটা মিটিং এ বসা হয়েছে শ্রমিক ফেডারেশনের। আমরা হয়তো সেই অপেক্ষায় থাকবো যে তারা আজকে তাদের বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেটি প্রত্যাহার করা হবে কিনা। যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু এই প্রভাবটি আমরা জানি চাঁদপুরে 3টি মেঘনা, যমুনা এবং 3টি পদ্মা, 3টি তেলের পাম্প রয়েছে, তেল রয়েছে। এই তেলের বাহী যে জাহাজগুলো রয়েছে সেগুলো যদি আগামী 4-5 দিনের মধ্যে না আসে তাহলে এই চাঁদপুর সহ আর 5টি জেলা তেলের যে একটি সরবরাহের সংকটে হতে পারে বলে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চট্টগ্রাম এবং চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জুবাইরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, তাবলিগ জামায়াতের মাওলানা জুবাইর অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। আর মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে রাত্রিযাপন সহ সকল তাবলিগ জামায়াতের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এদিকে নির্দেশ কার্যকরের সকাল থেকে কাকরাইল মসজিদের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে আনসার সদস্যরা। মসজিদে কেউ প্রবেশ করতে চাইলে তার পরিচয় নিশ্চিত করে অনুমতি দেওয়া হচ্ছে। তবে সকাল থেকেই কাকরাইল মসজিদের বাইরে ভিড় রয়েছে সাদপন্থীদের। দেশে ফ্ল্যাটের বেচাকেনা কমেছে। ক্রেতারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সুদ হার বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও রাজধানীতে তারা স্বপ্নের আবাসন নিশ্চিত করতে পারছেন না। অন্যদিকে আবাসন কোম্পানিগুলো বলছে, গৃহ ঋণের সুদের হার 1 অঙ্কের ঘরে এলে উপকৃত হবেন ক্রেতা এবং ব্যবসায়ীরা। দেশে শিল্প ও ব্যবসা বাণিজ্যে ঋণ বিতরণ কমেছে। ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি ও রাজনৈতিক পট পরিবর্তনকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক ঋণের সুদ হারের সীমা তুলে দেওয়ার পর অন্যান্য ঋণের সুদ হারের মতো গৃহ ঋণের সুদ হারও বাড়তি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনও 11% থেকে 15% সুদে আবাসন ঋণ দিচ্ছে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান হাউস বিল্ডিং ফিন্যান্সের ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ঋণের সুদ হার 9%। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে অনেকে। ফলে ঋণ নিয়ে স্বপ্নের ফ্ল্যাট কেনা থেকে ক্রেতাদের অনেকেই বিরত থাকছেন। যারা স্বল্প আয়ের মানুষ তারাও বেশি বেশি করে লোন নেওয়ার জন্য তাদের আগ্রহটা একটু বাড়তো। কর্পোরেট এগ্রিমেন্টের মাধ্যমে যদি ইন্টারেস্ট রেটটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ডেভেলপারও যেরকম লাভবান হবেন, কাস্টমারও সেরকম লাভবান হবে। গৃহঋণের এই উচ্চ সুদহারের কারণে আবাসন ব্যবসায় ভাটা পড়েছে বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এই সুদটা আপনার স্বল্প উপার্জিত আয় দিয়ে
আপনার পক্ষে ইন টাইম পেমেন্ট করা আপনার জন্য দুরূহ হচ্ছে, যে কারণে অধিকাংশ মানুষ এখন ঋণের দিকে যেতে চাচ্ছে না। গ্রাহক যদি যতটুকু কমে পাবে সেটার ইম্প্যাক্ট আমাদের উপরেও পড়বে। এটা সিঙ্গেল ডিজিটের মধ্যে থাকলে আসলে সবার জন্যই ভালো হয়। এদিকে ঋণের শর্ত সহজ করতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আবাসন ব্যবসায়ীরা যৌথভাবে কাজ শুরু করেছে। আমাদের ঢাকা ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট রেট খুবই কম্পিটিটিভ। এখন আমাদের হোম লোনের রেট অফ ইন্টারেস্ট আপনার 11%। প্রোফাইল বা সব কিছু মিলাই যদি মনে হয় সে আরও লং টার্ম প্রসেসে যাবে, তখন আমরা ব্যাংক ফ্যাসিলিটির মধ্যে তাকে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ করে দিতে পারবো। বিশেষ একটি ছাড়ের ব্যবস্থা করছি এবং রিহাবে অসমোশিয়ার কোম্পানি অংশগ্রহণ করার পরে এটা বিশাল সাড়া পাইছি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত জুনের শেষে ব্যাংকগুলোতে আবাসন ঋণের গ্রাহক ছিল 49,844 জন। সেপ্টেম্বর শেষে গ্রাহক বেড়ে হয়েছে 59,402 জন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক ঋণে উচ্চ সুদহার, তবুও বাড়ছে বিলাসী ঋণ নেওয়ার পরিমাণ। গেল জুন থেকে সেপ্টেম্বর 3 মাসে শুধু ভোক্তা ঋণ বিতরণী বেড়েছে 2,700 কোটি টাকারও বেশি। আর গত এক বছরে এই খাতে ঋণ বিতরণ বেড়েছে 9,103 কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে ব্যাংকিং খাত সচল হচ্ছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়ে 11.38%, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ঠেকাতে বারবার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বেড়েছে সব ধরনের সুদহার। ফলে ভোক্তা ঋণেও ব্যাংকগুলোয় সুদের হার বেড়েছে 15% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1,39,613 কোটি টাকায়, যা জুন মাসে ছিল 1,36,904 কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে বিভিন্ন ভোগ্যপণ্য কেনায় ঋণ বিতরণের স্থিতি ছিল 35,719 কোটি টাকা, যা গত বছরের একই সময় ছিল 34,175 কোটি টাকা, যা গেল এক বছরে বেড়েছে 1,544 কোটি টাকা। যে এনভায়রনমেন্টটা ম্যাক্রো পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাতে যদি খুব মেটিকুলাসলি সকল ব্যাংক কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করে কাজ করে, তাহলে আস্তে আস্তে এই সংকটগুলো উত্তরণ হবে এবং আমাদের দেশের যে আগের যে ভাবমূর্তি ছিল সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারব। অর্থনীতিবিদদের মতে এখন দেশের ব্যাংকিং খাত সচল হতে শুরু করেছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। এখানে সুদের হার বেশি থাকে, তো সেখানে আসলে ব্যাংকগুলো আগ্রহী হয় যে সেখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আর এই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে যে ঋণ, সেই ঋণের প্রায় শতভাগই কিন্তু রিকভার করা হয়, মানে এখানে কোনো ডিফল্ট হয় না। কিন্তু আমরা যদি শিল্প ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যে রিকভারি রেট 75 থেকে সর্বোচ্চ 80%। দেশে ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে নানামুখী সংস্কারের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোয় গ্রাহকের আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের নিলাম প্রক্রিয়া গতি পাচ্ছে না। কাস্টমসকে বারবার তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ নৌ মন্ত্রণালয়। এতে বন্দরের অপারেশনাল কাজ ব্যাহত হচ্ছে। তবে এ নিয়ে নিজেরাই ভোগান্তিতে আছে বলে দাবি কাস্টম কর্তৃপক্ষের। বলছে, আইনি জটিলতায় অনেক পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ভেতরে আর অকশন শেডে থাকা পণ্য নিলামের জন্য 3 মাস আগেই কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নৌ উপদেষ্টা। সম্প্রতি আবারও পরিদর্শনে গিয়ে হতাশ হন তিনি, কারণ এখনও পণ্যের জঞ্জাল আগের মতোই রয়ে গেছে। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে যে 28 তারিখের মধ্যে এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। বছরের পর বছর পড়ে থাকা কন্টেইনার ও গাড়ির ভগ্নাংশের কারণে বড় জায়গা জুড়ে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। অকশন শেডে জায়গা না থাকায় সেখানেও স্থানান্তর করা যাচ্ছে না। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আইনি জটিলতায় নিলামে তোলা যাচ্ছে না অনেক পণ্য। তবুও 28 ফেব্রুয়ারির মধ্যে নিলামযোগ্য পণ্যের জট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নানা রকম জটিলতা তৈরি হয় অকশনে, দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এদিকে চলতি সপ্তাহে বন্দরের পি শেডে থাকা 20টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
আমন মৌসুমে নতুন দাম নির্ধারণ করা হলেও লোকসানের ভয়ে সরকারি গুদামে ধান চাল দিতে অনীহা ব্যবসায়ী ও কৃষকদের। অভিযোগ আছে গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ভোগান্তি। এছাড়া সার, কীটনাশক সহ ধান চাষের সব উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। তাই সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। চলতি মৌসুমে আমনের ভালো আবাদ হয়েছে কুষ্টিয়ায়। ধান কাটা এবং মাড়াইয়ের কাজও এখন শেষের দিকে। এবার 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে ধান এবং 47 টাকায় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন খোলা বাজারেই এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1400 টাকার চেয়ে বেশি দরে। সেখানে সরকার 1320 টাকা ধানের দর নির্ধারণে চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। আর সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে কেজিতে 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হবে তাদের। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে, এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। এগুলোর দাম বেশি, এগুলো সার 20 টাকা 22 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি। ফসফেটের দাম বেশি, সরকার ধানের রেট দিচ্ছে সে তার চেয়ে তো আমাদের খরচ অনেক বেশি। এখানে যদি 2 টাকা ডিস্টেন্স হইতো, অর্থাৎ আমাদের চালের মূল্য যদি 50 টাকা করা হতো, তাহলে মিল মালিকরা পার কেজিতে 2 টাকা লসে তারা চাল দিত। কিন্তু বাজারের ব্যবস্থাপনা এখনো ধানের দাম বেশি। খাদ্য বিভাগ জানিয়েছে চালকল মালিকরা খাদ্য বিভাগের কাছে চাল বিক্রিতে কিছুটা অনীহা জানালেও অনেক মিল মালিক চাল দেয়া শুরু করেছেন। দামের কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি ওইভাবে, এটা সঠিক, কিন্তু তারা চাল দিচ্ছেন। আগ্রহ কম, গতি একটু প্রথম দিকে কম থাকলো, এখন মোটামুটি তারা সবাই চাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। 17 নভেম্বর শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি ক্রেতার অভাবে বগুড়ায় শীতের সবজির দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। চাষিদের অভিযোগ, গত বছরের তুলনায় একই সময়ে সবজি ভেদে মন প্রতি দাম কমেছে 400 টাকা পর্যন্ত। বগুড়ায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাট। এই হাটে সবজি আসে পাশের জেলা জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে। এখান থেকে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতা না থাকায় গত এক সপ্তাহে দাম কমেছে সব ধরনের সবজির। 1 ঘন্টা আগে আসছি, এখন পর্যন্ত দামই করছে না, কোনো ক্রেতাই দেখছি না। টমেটো গত সপ্তাহে ছিল 60 টাকা, এই সপ্তাহে টমেটো কেজিকে 20 টাকা কমে গেছে আর কি বাজার। ফুলকপি 50 থেকে 60 টাকা মন, বাঁধাকপি 100 টাকা মন। টমেটো সহ অন্যান্য সবজির দাম প্রতিদিনই কমছে, অভিযোগ চাষিদের। এখন 50 টাকা মন বলতেছে, তাহলে আর লোক নাই। জমিতে এখনো 50 মন পরে আছে, যদি না কাটতে পারি মরিচ লাগাতে পারবো না। বগুড়ায় এবার ফলন ধরা হয়েছিল সবজি ভেদে বিঘায় 82 মন থেকে 85 মন। উৎপাদন হয়েছে 90 থেকে 92 মন পর্যন্ত। এই জন্য দাম কিছুটা কমেছে বলছেন কৃষি কর্মকর্তারা। নভেম্বর ডিসেম্বর সবজির পিক পিরিয়ড আর কি, এই সময় সচরাচর শীতকালীন সবজিগুলো উৎপাদন হয়ে থাকে। একসাথে যখন প্রচুর সবজি বাজারে আসে, স্বভাবতই একটু দাম কমে যায়। তো যেহেতু এবার আবহাওয়া ভালো, ফলন ভালো হয়েছে, এই জন্য কৃষকের এটা পোষায় যাবে। বগুড়ায় এবার শীতের সবজির আবাদ হয়েছে অন্তত 1 লাখ বিঘা জমিতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।